নমস্কার, আমি কৈলাস দাস। আজকে আমি এসেছি আপনাদের কাছে আমার চ্যানেল কেমিস্ট্রি উইথ কৈলাস নিয়ে। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন, 3D মডেল অফ অ্যাটম এবং কোয়ান্টাম নাম্বারস। প্রথমেই চলে যায় হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালে জার্মান সায়েন্টিস্ট হাইজেনবার্গ 1927 বলেছিলেন যে ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন প্রিসাইজলি অ্যান্ড সাইমালটেনিয়াসলি দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ মোমেন্টাম অ্যান্ড দ্য পজিশন অফ দ্য ইলেকট্রন। মানে ইলেকট্রনের যে ভরবেগ বা মোমেন্টাম এবং পজিশন দুটোকে সাইমালটেনিয়াসলি মানে একসাথে আপনি এক্স্যাক্ট ভ্যালু যেটা সেটা আপনি বার করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে ইফ উই নো দ্য এক্স্যাক্ট পজিশন অফ অ্যান ইলেকট্রন উই ডু নট নো ইটস মোমেন্টাম অ্যাকুরেটলি। কারণ যখন ফোটন পার্টিকেল ইলেকট্রনের ওপর পতিত হচ্ছে তখন আমরা সেটার পজিশন ডিটারমাইন করতে গেলেও সেটা মোমেন্টাম ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে। একইভাবে আমরা সেটার পজিশন যদি আমরা ডিটারমাইন করতে চাই, ফোটন পতিত হওয়ার কারণে তার ভরবেগ বদলে গেছে ইতিমধ্যেই, এবং সেই জন্য সেটার যে এরর সেটাকে বের করা যায়, যে ত্রুটি যেটা, সেই ত্রুটিটা হচ্ছে পজিশনের যে ত্রুটি সেটা হচ্ছে ডেল্টা এক্স এবং ভরবেগের ক্ষেত্রে হচ্ছে ডেল্টা পি, এবং এই দুটোর যে মাল্টিপল করলে যে ভ্যালুটা হবে সেটা অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু h/4π। তাহলে ইফ ডেল্টা এক্স ইজ লো, দ্যাট ইজ অ্যাকুরেট পজিশন, দেন ডেল্টা পি ইজ অবভিয়াসলি লার্জ, দ্যাট ইজ মোমেন্টাম ইজ আনসার্টেন। So when someone determining the position of the electron collide with photon, যেটা আমি মাত্র বললাম, and changes its momentum, similarly the momentum is constant, then the position will be uncertain. কারণ ফোটন পতিত হয়ে সঙ্গে সঙ্গে তার অন্য যে প্যারামিটারটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইতিমধ্যে, এবং স্বাভাবিকভাবে আনসার্টেনিটি প্রিন্সিপালে এই ডেল্টা এক্স এবং ডেল্টা পিটা যেটা আমরা দেখলাম, এইটা হচ্ছে এরার ইন আনসার্টেনিটি বলা যেতে পারে, মানে এরার ইন ডিটারমাইনিং দ্য মোমেন্টাম অ্যান্ড এরার ইন ডিটারমাইনিং দ্য পজিশন, এইটা হচ্ছে ব্যাপার, এবং এটার মাল্টিপলটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু h/4π। এইটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল বেসিক্যালি। এবার এটা তাৎপর্য কী? এটা তাৎপর্য হচ্ছে 1 নম্বর, যে দিস থিওরি ইজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য লার্জ সাবস্ট্যান্সেস বা লার্জ সাইজ সাবস্ট্যান্সেস, বিকজ ফর দ্য লার্জ সাবস্ট্যান্সেস the value of the product delta x and delta p, that is very low, that is so low that there is no meaning in uncertainty. Thus it is not significant in daily routine, because on collision with photon no significant change is observed in the position of velocity of any heavy substances. মানে কোনো একটা সাবস্ট্যান্স যাচ্ছে, কোনো একটা পার্টিকেলের মুভমেন্ট হচ্ছে, বড় পার্টিকেল একটা রোলিং স্টোন, তার মধ্যে ফোটন পড়ে তার মধ্যে কী চেঞ্জেস হচ্ছে তার মোমেন্টাম বা তার পজিশনে, সেটা মোটেই সিগনিফিক্যান্স না, অনেক কম। এখানে দেখানো হয়েছে 1 মিলিগ্রাম মাসের কোনো বডির উপর যদি এটা অ্যাপ্লাই করা হয়, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইজিক্যাল টু h/4πm, যেহেতু পি মানে হচ্ছে ডেল্টা পি মানে হচ্ছে ডেল্টা ভি ইন্টু এম, এম হচ্ছে মাস অফ দ্য সাবস্ট্যান্স, তো সেটা মাল্টিপল করে ক্যালকুলেট করে আমরা যেটা দেখছি 0.0537 × 10⁻28 মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। একইভাবে একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল ইলেকট্রনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে দেখছি একই জিনিসটা বের করে, সেখানে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি এর যে প্রোডাক্টটা সেটা হচ্ছে 0.0579 × 10⁻³ মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। মানে এটা কিন্তু একটা নেগলিজিবল ভ্যালু না, কারণ এটা হচ্ছে 10⁻³, আর যেটা 1 মিলিগ্রাম মাসের ক্ষেত্রে ওই প্রোডাক্টটা ভ্যালু বের করেছিলাম সেটা ছিল 10⁻28, অনেক ছোটো, নেগলিজিবল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আনসার্টেনটির যে বিষয়টা সেটা মাইক্রোস্কোপিক পার্টিকেল, ইলেকট্রনের মধ্যে যেসব মাইক্রোস্কোপিক পার্টিকেলস রয়েছে তাদের ক্ষেত্রে মোটেই মানে নেগলিজিবল না, এবং সেটাকে আপনি ইগনোর করতে পারবেন না, এবং স্বাভাবিকভাবেই। এবং এক্ষেত্রে আপনি একটা জিনিস নির্ধারণ করতে পারছেন যে সেই জন্য ইলেকট্রন বা এইসব ছোটো ছোটো সাব অ্যাটমিক পার্টিকেলস যেগুলো, সেগুলোর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবলও হয়, এবং অনেক কিছু আমরা তথ্য পেয়েও থাকি সেখানে। সেরকম আরেকটা তথ্য যেটা, সেটা হচ্ছে যে ইলেকট্রন ক্যান নেভার বি ইন এ নিউক্লিয়াস। ইলেকট্রন কেন নিউক্লিয়াসে থাকতে পারে না, সেটা একটা খুব সুন্দর এক্সাম্পল আছে, মানে আলোচনা করা যেতে পারে সেটা নিয়ে। সেটা হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন হচ্ছে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং ডায়ামিটার অফ দ্য নিউক্লিয়াস যেটা সেটা হচ্ছে 10⁻15 মিটার অর 1 ফার্মি। সেটা হচ্ছে ইফ উই সে দ্যাট দ্য position of an electron is precisely determined and it is located in nucleus,
then the uncertainty of the position of the electron must be within the nuclear diameter, that is 10 to the minus 15 মিটার। তাহলে আমরা যদি বলি যে ইলেকট্রনটা ওই নিউক্লিয়াসের মধ্যে লোকেটেড আছে, তাহলে সেটা কার মধ্যে লোকেটেড থাকবে, সে ডেল্টা এক্সের ভ্যালুটা পজিশনের যে আনসার্টেনটিটা সেটা 10 to the minus 15 মিটারের মধ্যেই হবে, যেটা 1 ফার্মি। এবং সেটা হচ্ছে দ্য আনসার্টেনটি ইন দ্য ভেলোসিটি ইন দিস কেস মাস্ট বি লেস দ্যান ইটস অরিজিনাল ভেলোসিটি অফ দি ইলেকট্রন। এবং ভেলোসিটির ক্ষেত্রেও কী হবে, যে আনসার্টেনটি সেটা তার নিজস্ব গতিবেগের থেকে স্বাভাবিকভাবে কম হবে, কারণ কোনো জিনিসের এরর সেই ভ্যালুটার থেকে কখনো বেশি হতে পারে না। গতিবেগের যে আনসার্টেনটি সেটা কখনোই গতিবেগের থেকে বেশি হতে পারে না স্বাভাবিকভাবে। তো সেই জন্য ডেল্টা ভিটা বার করা হয়েছে এবং দেখা হচ্ছে 5.79 × 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই এরর যেটা আনসার্টেনটিতে সেটা হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন ক্যান নেভার বি গ্রেটার দেন ইটস ভ্যালু অফ ইটসেলফ। এবং এখনও পর্যন্ত আমরা যে বিষয়গুলো দেখলাম সেগুলো হচ্ছে ডাল্টন কী বলেছেন, সেটা হচ্ছে তিনি কনসেপ্ট অফ অ্যাটম অ্যাজ এ কনস্টিটিউয়েন্ট অফ ম্যাটার তিনি বলেছেন সেটা। রাদারফোর্ড একটা অ্যাটমিক স্ট্রাকচার দিয়েছেন যেখানে ইলেকট্রন আর নিউক্লিয়াসের লোকেশন দেওয়া আছে। নিলস বোর কনসেপ্ট অফ অরবিট দিয়েছেন, স্পেশালি স্টেশনারি অরবিট। হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রা তিনি ব্যাখ্যা করেছেন এবং তিনি কী করেছেন, তার যে থিওরি তা থেকে এনার্জি ও অরবিট আমরা পেয়েছি। তারপর সোমারফিল্ড ইলিপ্টিক্যাল অরবিটের কনসেপ্ট দিয়েছেন, সাবসেলের কনসেপ্ট দিয়েছেন। এই সমস্ত যে মডেলগুলো সেগুলো হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে 2 ডাইমেনশনাল মডেল, 3 ডাইমেনশনাল মডেল এখনও পাওয়া যায়নি। এবং 3 ডাইমেনশনাল মডেলে যদি আমরা চলে যাই সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যান অ্যাটম। সেটা হচ্ছে প্রথমে ক্লাসিক্যাল মেকানিক্স কী বলছে না, ইট ইজ অ্যাপ্লাইড অন ম্যাক্রোস্কোপিক অবজেক্ট লাইক রোলিং স্টোন অর মুভিং কার। সো হোয়েন দ্য লজ অফ ক্লাসিক্যাল মেকানিক্স ইজ অ্যাপ্লাইড টু microscopic system, that is electron, molecule or atom, it becomes unsuccessful. The reason being that classical mechanics do not take the dual nature of microscopic particles. মাইক্রোস্কোপিক পার্টিকেলের যে ওয়েভ এবং পার্টিকেল দুটোই নেচার থাকবে, সেই দুটো নেচারকে কখনোই গ্রহণ করে না। কোয়ান্টাম মেকানিক্স ইজ বেসিক্যালি এ থিওরিটিক্যাল সায়েন্স ইন হুইচ ডিটেল স্টাডি অফ দ্য মোশন অফ মাইক্রোস্কোপিক পার্টিকেল ইজ ডান। এবং সেখান থেকে কী কনসিডার করা হয়, এটা ওয়েভ এবং পার্টিকেল নেচার দুটো নেচারই এখানে কনসিডার করা হয়। ইন 1926 ইরউইন শ্রোডিঙ্গার মডিফাইড দ্য কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড প্রপোজড এ ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ফর দ্য ওয়েভ মোশন অফ ইলেকট্রন। ইলেকট্রন যে ওয়েভ মোশনে থাকে সেটা নিয়ে একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন তিনি প্রপোজ করেছিলেন শ্রোডিঙ্গার। এবং তিনি 3 ডাইমেনশনাল স্পেসে নিউক্লিয়াসের চারিদিকে কেমনভাবে থাকবে পুরো সিস্টেমটা সেটা নিয়ে এই মডেলটা বা ইকুয়েশনটা তিনি দিয়েছিলেন। এবার আমরা চলে যাচ্ছি শ্রোডিঙ্গারের এই ওয়েভ ইকুয়েশনের দিকে, যেটার মাধ্যমে 3 ডাইমেনশনাল পিকচারটা পাই আমরা। শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশনে যদি দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাথামেটিক্যাল সমীকরণ। সেখানে আমরা দেখতে পাচ্ছি ডেল স্কোয়ার সাই, এই যে একটা ত্রিশূলের মতো চিহ্ন দেখছেন, এটিকে গ্রিক অক্ষর সাই বেসিক্যালি। এটা কী সেটা অবশ্যই বলছি। তো এটা হচ্ছে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি ইন্টু সাই ইজ ইকুয়াল টু 0। এইটি হচ্ছে শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন। এখানে ইটা হচ্ছে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এবং এমটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন। এবং এই যে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার এই যে জিনিসটা, এটাকে একটা ল্যাপ্লাসিয়ান অপারেটর বলে, এটাকে ডেল স্কোয়ার। এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা বিএসসি থার্ড ইয়ার এবং এমএসসিতে আছে, তো বিস্তারিতভাবে আমরা যেতে পারছি না। তো এখানে এটাকে বলা হয় এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই শর্ট ফর্মে, যেখানে এইচটা হচ্ছে টোটাল এনার্জি অপারেটর বা হ্যামিল্টনিয়ান অপারেটর। এইটা সলিউশন করলে ই এবং সাইয়ের ভ্যালুটা আমরা পাই। এরপর আমরা যাব ই মানে টোটাল এনার্জি, সাইটা কি এবার আমরা যাব, সেটা হচ্ছে সলিউশন অফ দ্য ওয়েভ ইকুয়েশন। যদি যাই আমরা, সেটা হচ্ছে যে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনটিকে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বা 1 ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে সলিউশন করলে আমরা কতগুলো জিনিস পাই। প্রথমে যেটা পাই ওই সাই, যেটা সেই গ্রিক অক্ষর সাই মানে সেটা হচ্ছে ওয়েভ ফাংশন অফ দ্য করসপন্ডিং ইলেকট্রন, সেটা আমরা পাচ্ছি। ইলেকট্রনটার ওয়েভ ফাংশন পাচ্ছি এবং এনার্জি লেভেল যেগুলো এন এল এম 3টে পাচ্ছি, যে এন এল সাথে আমরা আগেই পরিচিত হয়েও গেছি। এবং এই এনার্জি লেভেলগুলো, দিস এনার্জি লেভেলস এন এল অ্যান্ড এম, দিস আর কোয়ান্টাইজড এনার্জি লেভেল অ্যান্ড দিস অ্যারাইজ ফ্রম দ্য সলিউশন অফ শ্রোডিঙ্গারস ওয়েভ ইকুয়েশন। তাহলে ওয়েভ ইকুয়েশন সলভ করে ই পাচ্ছি এনার্জি, এন এল এম পাচ্ছি এবং সাই পাচ্ছি। সাই মানে ওয়েভ ফাংশন অ্যান্ড দ্যাট ডিপেন্ডস অন দ্য কোঅর্ডিনেট অফ দ্য ইলেকট্রন। এবং এই যে ওয়েভ ফাংশন সাই, যেটাকে বলা হচ্ছে অ্যাটমিক অরবাইটাল বা কক্ষক,
পারমাণবিক কক্ষক বলা হচ্ছে এটাকে সাইটাকে, এবং এটাকে যদি সাই স্কোয়ার করি এবং সেটাকে আর মানে নিউক্লিয়াসের সাথে রেডিয়াল যে ডিস্ট্যান্স ইলেকট্রনে আর সেটার সাথে যদি গ্রাফে প্লট করা হয়, মানে গ্রাফে এটা অঙ্কিত করা হয়, তাহলে আমরা কী পাবো না, আমরা পাবো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এ ইলেকট্রন ইন এ সার্টেন রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, সেটা আমরা পাবো এখানে। এই প্রবাবিলিটি মানে সাই স্কোয়ার মানে ওয়েভ, যেটা আমরা বললাম ওয়েভ ইকুয়েশন, সেটাকে স্কোয়ার করে আর এস এগেনস্টে প্লট করলে, এবং এই যে একটা রিজিয়ন আমরা বললাম যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এ ইলেকট্রন ইন এ সার্টেন রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এই প্রবাবিলিটি যেটা, এইটাই হচ্ছে একটা 3 ডাইমেনশনাল মডেল আমাদের সামনে নিয়ে আসবে। তাহলে দ্য রিজিয়ন ইন 3 ডাইমেনশনাল স্পেস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন অ্যান অ্যাটম হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, দ্যাট ইজ কল্ড অ্যাটমিক অরবিটালস বা কক্ষক। তাহলে কক্ষক কি? কক্ষক হচ্ছে আমার একটা রিজিয়ন যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং সেটা এই ওয়েভ ইকুয়েশন থেকে আমরা ধারণা পাচ্ছি। এবার আমরা চলে যাই যে কক্ষক বলে একটা নতুন জিনিস যে পেলাম, আর আগে আমরা পড়েছি কক্ষ বা অরবিট রাদারফোর্ডের সময়, বা রাদারফোর্ডের না সরি বোরের সময়। তো এই দুটোর যে ডিফারেন্স, এবার আমরা ডিফারেন্সের দিকে যাই। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কনসেপ্ট অফ অরবিট ডিরাইভড ফ্রম বোর থিওরি। অরবিটালের কনসেপ্ট আমরা কোথা থেকে পাচ্ছি? সোয়েডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। এবং অরবিট হচ্ছে সার্কুলার পাথ, এবং অরবিটালটা হচ্ছে সার্টেন রিজিয়ন যেখানে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি অনেক ম্যাক্সিমাম। অরবিটে ইলেকট্রন থাকে 2n² এবং অরবিটালে ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম 2। তো স্বাভাবিকভাবে আমরা কোয়ান্টাম নাম্বারসে চলে যাই এবারে, যেগুলো আমরা পেলাম n, l, m, s, এগুলো কি? এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা বোরের থিওরি থেকে আমরা পেয়েছি, যেটা বেসিক্যালি একটা অরবিটকে রিপ্রেজেন্ট করে। এটাও আমরা পেয়েছি সোয়েডিঙ্গার ওয়েভ ইকুয়েশন সলভ করে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার পেয়েছি এল, যেটা একটা বেসিক্যালি সাবসেলকে ডিনোট করে, যেটা আমরা সোমারফিল্ডের যে মডিফিকেশান সেখান থেকে পেয়েছি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পেয়েছি আমরা সোয়েডিঙ্গার ওয়েভ ইকুয়েশন সলভ করে। স্পিন কোয়ান্টাম নাম্বার পরবর্তীকালে পাওয়া গেছে আলেনব্যাক এবং গোল্ডস্মিথের যে স্পেকট্রাল স্টাডি সেখান থেকে। প্রথমে আমরা চলে যাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি, সেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এটা আমরা আগেই পরিচিত হয়েছি যে নিউক্লিয়াস থেকে বিভিন্ন যে কক্ষগুলো রয়েছে সেগুলোকে কে, এল, এম, এন এইগুলো ডিনোট করা হয়। তো n = 1 হলে এটাকে কে সেল বলে, কে কক্ষ। n = 2 হলে এল সেল, 3 হলে এম সেল, 4 হলে এন সেল বলে। তাহলে প্রতিটা সেলের মধ্যে ইলেকট্রন কত থাকতে পারে? প্রতিটা কক্ষে ইলেকট্রন, সেই ইলেকট্রনের সংখ্যাটা হচ্ছে কে সেলে 2n², মানে এনটা হচ্ছে কি না, এটা হচ্ছে কক্ষের নাম্বার। তাহলে প্রথম কক্ষ মানে n1, n = 1, তাহলে 2 × 1² মানে 2টো ইলেকট্রন। এল সেলে একইভাবে 8টা ইলেকট্রন, এম সেলে 18টা ইলেকট্রন, এইভাবে হতে থাকে ব্যাপারটা। তো কী করছি, এটার তাৎপর্য কোথায় না, সেটা হচ্ছে টু এক্সপ্রেস এনার্জি, সাইজ, শেপ অ্যান্ড ওরিয়েন্টেশন অফ অ্যান অরবিটাল 3 কোয়ান্টাম নাম্বারস আর রিকোয়ার্ড। এই তিনটের মধ্যে প্রথম কোয়ান্টাম নাম্বারটা আমরা দেখলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এবং দিস কোয়ান্টাম নাম্বারস আর অবটেন্ড, আরেকবার বলছি যেহেতু, কোথা থেকে পাচ্ছি এগুলো না, সেগুলো পাচ্ছি আমরা শ্রোডিঙ্গারের যে ওয়েভ ইকুয়েশন সেটা সলভ করে, এবং পরবর্তীকালে স্পেকট্রাল স্টাডি থেকে স্পিন কোয়ান্টাম নাম্বারটা পাওয়া গেছিলো। এবং এখানে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এই কক্ষের যে একটা ধারণা, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ধারণা, এবং যে আমরা অরবিটাল যে কনসেপ্ট পেলাম আমরা একটু আগে, সেটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ধারণা, যেটা আমরা শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন থেকে পেয়েছি। তাহলে আমরা সেখান থেকে আরও 2টো কোয়ান্টাম নাম্বার পেয়েছি। সে আরেকটা কোয়ান্টাম নাম্বারের নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটাও কি না, সেটা হচ্ছে যে ডিউরিং দ্য স্টাডি অফ অ্যান হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রাম ইট ওয়াজ অবজার্ভড দ্যাট দ্য স্পেকট্রাল লাইন্স ইজ মেড আপ অফ সেভারাল ফাইন লাইন্স, যেটা আমরা দেখেছিলাম অলরেডি যে ফাইন স্ট্রাকচার অফ হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রা। এই ফাইন স্ট্রাকচারটাকে একটু ভালো করে রিজলিউশন করলে দেখা যাচ্ছে যে এগুলো কেন হচ্ছে। প্রথম কথা, এর কারণটা খুঁজে বার করতে হবে। এর কারণটা হচ্ছে যে বিকজ অল দ্য ইলেকট্রনস ইন এ প্রিন্সিপাল কোয়ান্টাম সেল ডু নট হ্যাভ এ সিমিলার এনার্জি। একটা কক্ষের মধ্যে বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে সমস্ত ইলেকট্রন একই এনার্জি নিয়ে থাকে না, সেগুলো নিজেকে বিভিন্ন ইলিপ্টিক্যাল পাথ বা অন্য কোনো একটা এনার্জি লেভেলের মধ্যে নিজেকে রাখে, এবং সেই জন্য এনার্জির যে ট্রানজিশন স্পেকট্রাল যে স্টাডির সময় সেটা আমরা ডিফারেন্ট লেভেল থেকে দেখতে পাই, এবং সেই জন্য একটা ফাইন আলাদা আলাদা স্ট্রাকচার, আলাদা আলাদা ফাইন লাইন সেখানে দেখতে পাই। আমরা দেখি এনের ভ্যালু 1 হলে কী হবে, এলের ভ্যালু 0 হবে। কেন হচ্ছে এটা না, কোনো একটা পার্টিকুলার এনের ক্ষেত্রে এলের কতগুলো ভ্যালু হবে, এন নাম্বার অফ ভ্যালুজ হবে। মানে এন যদি 2 হয় তাহলে এলের কতগুলো ভ্যালু হবে, 2টো ভ্যালু। কী কী ভ্যালু হবে না, আমরা আগে দেখলাম এল উইল হ্যাভ এ ভ্যালু ফ্রম 0 to n-1 সাকসেসিভলি। তাহলে 2 যখন এনের ভ্যালু তখন এল হচ্ছে 0 আর 1, 4 হলে 0, 1, 2 and 3,
তাহলে এই 0 1 2 3 এগুলোর ক্ষেত্রে 0 যখন এল এর ভ্যালু হচ্ছে সেটাকে এস নাম দিচ্ছি, 1 যখন সেটাকে পি নাম দিচ্ছি, 2 যখন সেটাকে ডি, এবং 3 হলে সেটাকে এফ নাম দিচ্ছি। এই নামগুলো এসেছে প্রিন্সিপাল, ডিফিউজড অ্যান্ড ফান্ডামেন্টাল। বেসিক্যালি এগুলো স্পেকট্রাল স্টাডির টার্ম, মানে স্পেকট্রাল নেচার অনুযায়ী এইসব ট্রানজিশনের নাম অনুযায়ী এই নামগুলো দেওয়া হয়েছে, এসপিডিএফ এগুলো। তাহলে এই যে সাবসেল উপকক্ষ এগুলোর নাম দেওয়া হয়েছে এসপিডিএফ, এবং এনার্জি অর্ডারটা হচ্ছে এস লেস দেন পি লেস দেন ডি লেস দেন এফ, এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন কী হবে, √L × L+1 H/2π এই উপকক্ষে থাকাকালীন। এবার আমরা চলে যাই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এর ক্ষেত্রে। দ্য অ্যাটমিক স্পেকট্রা ইজ স্প্লিটেড ইন্টু সেভারেল ফাইনাল লাইন্স ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে স্টার্ক এফেক্ট, এবং ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে জিম্যান এফেক্ট। এটা আমরা আগেও দেখেছি যখন আমরা বোরের যে থিওরি সেটার ফেলিয়ার বা বোরের থিওরির যে শর্টফল সেগুলো আলোচনা করার সময়। এবং এটা কারণটা কি না, কারণটা হচ্ছে এই যে ফাইনাল লাইনে ডিভিশন হওয়ার কারণ সেটা হচ্ছে মুভমেন্ট অফ ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস জেনারেটে ইলেকট্রিক ফিল্ড। আমরা আগেই দেখেছি এর আলোচনার সময় যে চার্জিং একটা বডি মুভমেন্ট করার সময় একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে, অ্যান্ড হুইচ ইন ইটস টার্ন জেনারেট অ্যানাদার ম্যাগনেটিক ফিল্ড। তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে। দ্য জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড ইন্টারাক্ট উইথ দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে যখন আমরা বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি, সিস্টেমের মধ্যে যে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করেছে ওই ইলেকট্রনের মুভমেন্টের কারণে, সেটার সাথে ইন্টারাক্ট করে, এবং এই ইন্টারাকশান হওয়ার ফলে অনেকগুলো আলাদা এনার্জি লেভেলে সেটা স্প্লিট করে যায়। কীভাবে হয়? বাই দ্য এফেক্ট অফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রনস ইন এ পার্টিকুলার সাবসেল, মানে উপকক্ষে থাকা ইলেকট্রনগুলো দে অ্যারেঞ্জ দেমসেলফ ইন এ স্পেসিফিক রিজিয়ন, আরও কোনো আলাদা আলাদা রিজিয়নে তাদেরকে নিজেকে ওরিয়েন্ট করে নেয়, এবং সেটাই হচ্ছে নোন অ্যাজ এ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই স্তরগুলো এই যে ওরিয়েন্ট করে নেয় এটাই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবং এখানে এল এর কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য এম এর কতগুলো ভ্যালু হবে, -L থেকে +L ইনক্লুডিং 0। তাহলে একইভাবে এল এর ভ্যালু যখন 0, এম এর ভ্যালু হচ্ছে 0, কারণ টোটাল নাম্বার অফ এম এর কতগুলো ভ্যালু হবে 12 + 1। একইভাবে 2 যখন হচ্ছে এল এর ভ্যালু তখন এম এর কতগুলো ভ্যালু -2 -1 0 +1 +2। তো এইগুলো হচ্ছে এইগুলো এক একটা যে পাচ্ছি এগুলো অরবাইটাল বলে, কক্ষক। -2 -1 0 +1 +2 এগুলো কক্ষক বলা হয়, এক একটা অরবাইটাল। এই সাবসেল থেকে কক্ষকগুলো আমরা আরও ভালো করে পেলাম, অরবাইটালগুলোর প্রকৃতি কেমন হবে সেগুলো স্পেসে ওরিয়েন্ট করবে সেগুলো। এবার আমরা চলে আসি স্পিন কোয়ান্টাম নাম্বারে। স্পিন কোয়ান্টাম নাম্বারও দেখছি কি না, যখন আমরা স্পেকট্রাল লাইন্স যেগুলো রয়েছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, দে ওয়ার অবজার্ভড বাই এ হাই পেনিট্রেটিং পাওয়ার মাইক্রোস্কোপ, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট ইচ স্পেকট্রাল লাইন ওয়াজ মেড অফ ওয়ান পেয়ার অফ লাইন কল্ড ডাবলেটস। তাহলে প্রতিটা লাইনকে যখন হাই পাওয়ার মাইক্রোস্কোপ দিয়ে আমরা অবজার্ভ করছি স্পেকট্রাল লাইন, এই হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামে সেগুলো ডাবলেট ক্রিয়েট করেছে। ডাবলেটগুলো কি কেন আসছে ডাবলেট বা দুটো করে লাইন? টু এক্সপ্লেন দিট আলেনব্যাক অ্যান্ড গোল্ডস্মিথ প্রপোজড দ্যাট অ্যাট দ্য টাইম অফ রোটেশন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অফ দ্য অরবিটাল ইলেকট্রন রোটেটস ইন ইটস ওন এক্সিস। নিউক্লিয়াসের চারিদিকে ঘোরার সময় ইলেকট্রন নিজের কক্ষের মানে নিজের যে এক্সিস তার চারিদিকে রোটেট করে, এবং এটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক একটা স্পিন। অ্যান্ড দিস স্পিন মে বি ক্লকওয়াইজ অর মে বি অ্যান্টি ক্লকওয়াইজ। এবং এই স্পিনগুলো হওয়ার কারণে কী হচ্ছে, নিজেও একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে, স্বাভাবিকভাবে একটা মোমেন্টাম জেনারেট করছে সে। তাহলে অ্যাজ এ রেজাল্ট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ইনক্রিজেস। ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম বেড়ে যাচ্ছে, কেন? তার সঙ্গে আরেকটা নিজের যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাও সাবমার্জ হচ্ছে। তাহলে এমএস যেটা সেটা হচ্ছে কি √S × S+1 H/2π। তো এটা ভ্যালু +1 এবং -1 হতে পারে। তো এই যে আজকে আলোচনা করলাম স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, ম্যাগনেটিক স্পিন অ্যাঙ্গুলার কোয়ান্টাম মোমেন্টাম এবং স্পিন কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ এই চ্যানেলের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।